আজকে আমরা ইংলিশ সাহিত্যের মধ্যযুগের বেশ কিছু ব্যাপার আমাদের বাকি ছিল। আমরা আহ, বেশ কিছু জিনিস বাকি ছিল, সেইগুলো আমরা দেখব আজকে। এবং এরপরে আমরা আজকে মূলত রেনেসার দিকে যাওয়ার ট্রাই করব, এবং আমরা আজকে ইংলিশ লিটারেচারের সবচেয়ে সবচেয়ে যেটা গ্লোরিয়াস পার্ট সেটার মধ্যে আমরা ঢোকার ট্রাই করব। সো আমাদের আজকের এজেন্ডাটা যদি আমরা দেখি, তাহলে আমরা মোটামুটি মিডিল এজ থেকে বেশ কয়েকজন নিয়ে আমরা কথাবার্তা বলবো। উইলিয়াম ল্যাগল্যান্ড নিয়ে কথা বলবো, জন উইক্লিফ, স্যার থমাস ম্যালোরি, দান্তে, এই ব্যাপারগুলো নিয়ে আমরা কথাবার্তা বলবো। ওল্ড এবং মিডিল এজে কারো নামের আগে যদি স্যার দেখেন, তাহলে আপনি বুঝবেন সে একজন নাইট, সে ছিল যোদ্ধা, এবং একই সাথে সে সাহিত্যও রচনা করেছেন। সো যে স্যার থমাস মোর চলে আসবে, স্যার থমাস ম্যালোরি, এরা সবাই, যত স্যার আছে স্যাররা সব যোদ্ধা। ঠিক আছে, এটা হচ্ছে নাইট এরা। ওকে, নাইট উপাধি আর কি। তখন আসলে নাইট দেওয়া হতো, নাইটের জন্যই নাইট দেওয়া হতো, ঠিক আছে। পরবর্তীতে আপনি বিভিন্ন কার্যক্রমের জন্য নাইট উপাধি দেওয়া শুরু হয়েছে। সো আমরা বলেছিলাম যে আমাদের ওল্ড ইংলিশ লিটারেচার, ইটস অল অ্যাবাউট রিলিজিয়ন অ্যান্ড দ্য কিং অ্যান্ড হিজ রেইন আর কি। আর ধীরে ধীরে যখনই আমরা মিডিল এজের দিকে আসতেছি, তখনই ধর্মের প্রভাব কমতেছে, এবং রেনেসাতে গিয়ে দেখব যে ধর্মের প্রভাব একেবারেই নাই হয়ে গেছে। সো উইলিয়াম লেগল্যান্ড হচ্ছে একটা বিশাল কাজ করছে। সে প্রথম ইংরেজি লিটারেচারে স্যাটায়ার লেখছে, ব্যঙ্গাত্মক রচনা আর কি। এটা একটা পয়েম, এটা ছন্দে লেখা, গদ্যে লেখা পয়েম। আমরা পরবর্তীতে পড়ব এনিমেল ফার্ম, আমরা শিখবো একটা সময়। স্যাটায়ার বিষয়টা কেমন। স্যাটায়ার ব্যঙ্গ করে কথা বলা। যেমন এই যে বিলাসিতে বলছে যে আপনার কি বৃন্দাবন থেকে ফেরার পর তাহাকে নিয়ে কানা ঘষা শুরু হইল। নাম বলতেছে বৃন্দাবন থেকে ফিরছে, বৃন্দাবন থেকে ফিরলে কেন কানা ঘষা শুরু হবে? আসলে সে পতিতালয় থেকে ফিরছে, কিন্তু পতিতালয়কে স্যাটায়ার ভাবে বলতেছে বৃন্দাবন। আবার আমরা যে সাহিত্যে শ্রীকৃষ্ণ কীর্তন পড়ি, এটা স্যাটায়ার হিসেবে নামকরণ করা। এটার নাম আসলে হওয়া উচিত শ্রীকৃষ্ণ কুকীর্তন, কেননা এটা ধর্মের সাথে মিল নাই, মেইন ধর্মগ্রন্থের সাথে। এইগুলো আমরা বাংলা লিটারেচারে কথা বলেছি। স্যাটায়ার মানে কি? স্যাটায়ার মানে একটা জিনিসকে ভালো বলা, কিন্তু ভালো রে ভালো বলা, খারাপ রে ভালো বলা, কিন্তু এটা এমন ভঙ্গিতে বলা যে আসলে যা বলতেছেন আপনি তা মিন করতেছেন না। এইটাই উইলিয়াম লেগল্যান্ডের ফার্স্ট এই জিনিসটা সে করছে, তার একটা পয়েম এবং ইংলিশ সাহিত্যের ফার্স্ট স্যাটায়ার। এবং আপনারা একটা বিখ্যাত কোট জানেন যে হু উইল বেল দ্য ক্যাট, ব্রালের গলায় ঘন্টা বাঁধবে কে। এই যে ব্রালের গলায় ঘন্টা বাঁধবে কে, এটা একটা কোট না শুধু, এটা একটা গল্প, এটা একটা মেসেজ দেয়। এইটা প্রথম লেখা হয়েছিল দ্য ভিশন অফ দ্য পিয়ার্স প্লোম্যান। এই যে পিয়ার্স মানে কি? পিয়ার্স মানে অ্যাকচুয়াল মিনিংটা আপনারা যখন বিদেশ যাবেন, প্লেনে উঠলে প্লেনের সাথে ধরেন এই প্লেনের উপরে এসে একটা রাস্তা লাগায়, আপনি হাঁটতে 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 প্লেনের ভেতরে ঢুকে যান, ওই জিনিসটার নামই পিয়ার্স। আর অ্যাকচুয়ালি আমরা লাঙল বলতে পারি, যেটা এখানে মেনশন করা হয়েছে। আর প্লোম্যান মানে চাষা বা কৃষক আর কি, এরকম। সো ভিশন অফ প্যায়ার্স প্লোম্যান, তার ভীষণটাকে, এইখানে বিষয়টা এরকম যে ন্যারেটর যে এই গল্প যে বলছে, যার মুখেই গল্পটা লেখক লিখতেছে, তার নাম উইল। সে একদিন আজবভাবে, সে পৃথিবী নিয়ে খুবই টেন্সড, সে মনে করে যে পৃথিবী একটা আবদ্ধ জায়গা, এইখানে ইচ্ছা মতন কিছু করা যায় না, এই টাইপের আর কি। সে ঘুমায় গেছে, ঘুমের মধ্যে সে স্বপ্ন দেখছে। মিডিল এজে, ইভেন রেনেসাতেও স্বপ্নের মধ্যে, এবং ওল্ড এজে স্বপ্নের মধ্যে ঘটনা ঘটছে, সেইটা লেখছে। এই টাইপের মেকানিজম কিন্তু আপনার সাহিত্যের মধ্যে ছিল, এবং এর প্রভাব আমরা বাংলা সাহিত্যেও দেখেছি। মঙ্গল কাব্য যারা লিখেছেন তারাও কিন্তু বলেছেন যে দেবী এসে স্বপ্নে আমাকে বলছে এই ঘটনা, তো সেই ঘটনা আমি লিখতেছি। যে স্বপ্নে ঘটনা পাওয়ার মেকানিজম, এইটা কিন্তু মানে ওল্ড এজ এবং মিডিল এজের একটা খুবই গুরুত্বপূর্ণ প্রপার্টি। সেটা ইংলিশ বাংলা দুই লিটারেচার এই ব্যাপারটা আছে। তো উইল ঘুমায় পড়ছে, ঘুমের মধ্যে সে কিছু স্বপ্ন দেখেছে। একটা স্বপ্ন না, সে অনেকগুলা গল্প দেখেছে। সেই অনেকগুলা গল্পই একসাথে ভিশন অফ প্যায়ার্স প্লোম্যান। এবং এইখানে মূলত সে ব্যঙ্গ করে ঘটনাগুলা বলছে, এবং সে এই ঘটনার মাধ্যমে সমাজের যে অরাজকতা, সমাজের যে ডিস্টার্বটা, এই জিনিসটা সে ব্যক্ত করার ট্রাই করছে। তো এইখানে একটা গল্প ইঁদুরের গল্প, যে ইঁদুর সে দেখে যে একটা কোর্টে চলে গেছে, কোর্টে যায় দেখে যে বিচারক ইঁদুর, সবাই ইঁদুর।
ইঁদুররা কোর্টে মামলা করছে কে, একটা বিড়াল আছে, এই বিড়াল তাদেরকে খুব ডিস্টার্ব দেয়, বিড়াল তাদেরকে খেয়ে ফেলে, তাহলে একটা কিছু করতে হবে, এই বিড়ালকে মেরে দিতে হবে। তখন বৃদ্ধ যে জ্ঞানী জ্ঞানী ইঁদুর, সে বলছে ঠিক আছে, এই বিড়ালকে যদি মেরে দিই তাহলে তো কয়েকদিন পর আরেকটা বিড়াল আসবে, এসে আবার আমাদেরকে ডিস্টার্ব দিবে, তাহলে এখন কি করা যায়? তখন বলছে যে ঠিক আছে, তার গলায়, তার কলারে একটা ঘন্টা বেঁধে দিই, তাহলে অ্যাটলিস্ট আমরা সে আসার আগে আমরা জানতে পারবো যে বিড়াল আসতেছে, আমরা পালায়া যাই। কিন্তু এখন ঝামেলা যে ঘন্টাটা বাঁধবে কে, কারণ যার বাঁধতে যাবে তারে তো বিড়াল কট দিয়ে দিবে। এই যে একটা ব্যাপার আর কি, যে আমরা সমাজে সমস্যা আইডেন্টিফাই আমরা করতে পারি, সমস্যা সমাধান করার জন্য যে কি বলা কি এটা আমরা জানি না। এই জন্য আপনি দেখবেন আমাদের বাংলাদেশ না, সারা পৃথিবীতে ওই সমস্ত বক্তব্যই ভাইরাল হয় যে সমস্ত বক্তব্যে সমস্যার কথা বলছে, যে এই সমস্যা, ওই সমস্যা, সেই সমস্যা, তারা সমাধানের কথা বলতে পারে না। কেননা সমাধান নিয়ে আমরা কনসার্নও না, আমরা চাই না সমাধান, আমরা চাই আলোচনা, আমরা চাই গসিপ। ওকে, তো আমরা উইলিয়াম লেগল্যান্ডের এই যে এইটাই হচ্ছে ভিশন অফ, এই নামটা খুবই ইম্পর্টেন্ট, এবং এইখানের কোটটা এবং এইটা ইংলিশ শাস্ত্রের প্রথম স্যাটায়ার, এটা নামটা খুবই ইম্পর্টেন্ট। জন উইক্লিফ, তিনি একজন ফিলোসোফার, তিনি একজন ধার্মিক লোক, এবং তিনি একজন হচ্ছে মানে তাত্ত্বিক, এবং তার তত্ত্বটা একটু ভিন্ন টাইপের তত্ত্ব। তিনি ছিলেন হচ্ছে রিফরমেশনের জনক, যে সমাজ ব্যবস্থায় রিফরমেশন লাগবে। রিফরমেশনটা কেমন? ধর্মীয় রিফরমেশন। ধর্মীয় রিফরমেশনটা কেমন? ধর্মীয় রিফরমেশনটা হচ্ছে তদানীন্তন আমলে যে কোনো সমস্যা সমাধানের জন্য মানুষ চার্চে যাইতো, যেহেতু খ্রিস্টান ধর্মের সবাই, মানুষ চার্চে যাইতো। চার্চের যারা পাদ্রী আছে বা যারা ধর্ম যাজক আছেন, তাদের কাছে সমাধান চাইতো। তারা একটা, ধরেন আমাদের কালচারটা ধরেন এইরকম, যে আপনি সমস্যায় পড়লে আপনি হুজুরের কাছে যান, হুজুরের কাছে গিয়ে আপনার সমস্যা বলেন, হুজুর সমাধান দেয়। কিন্তু তিনি সঠিক দিচ্ছেন নাকি তিনি ভুল দিচ্ছেন, এটা আমরা জাস্টিফাই করতে চাই না, কেননা ধর্মগ্রন্থের উপর আমাদের নলেজ নাই। জন উইক্লিফ এই রিফরমেশনই করেছে যে আমরা যে কোনো সমস্যার জন্য আমরা শুধুমাত্র এই চার্চের দিকে গেলে চলবে না, আমাদেরকে ধর্মগ্রন্থ সম্পর্কে নলেজ লাগবে। এবং ওই টাইমে কিন্তু বাইবেল, যেহেতু যীশুখ্রিস্ট যখন জন্মগ্রহণ করেছে যেখানে, সেইটা তো জেরুজালেম থেকে 12 কিলোমিটার দূরের একটা জায়গা, আর ওই অঞ্চল তখন ছিল রোমানদের দখলে। রোমানদের ভাষা ছিল হচ্ছে, রাজাদের ভাষা ছিল হচ্ছে কি তখন ল্যাটিন। তো ওই অঞ্চলের যারা রাজা, তাহলে ওইখানে ধর্মগ্রন্থ হইলে ওই রাজাদের ভাষাই ধর্মগ্রন্থ হবে। তো তাদের রাজাদের ভাষা ছিল হচ্ছে কি, রাজাদের ভাষা হচ্ছে ল্যাটিন। সো বাইবেল কিন্তু লেখা ল্যাটিনে। এখন ইংলিশরা যারা, তারা তো ল্যাটিন জানে না, আমজনতা তো ল্যাটিন জানে না। তো জন উইক্লিফ প্রথম উদ্যোগ নিয়েছিল যে বাইবেলকে ইংরেজিতে অনুবাদ করতে, যেন আমজনতা বাইবেল পড়তে পারে, জানতে পারে। এই জন্যই তাকে বলা হয় হচ্ছে মানে রিফরমেশনের ফাদার। এবং তিনি ইংলিশ পোর্টসেরও ফাদার, তিনি কিন্তু ইংলিশ গদ্যের ফাদার, কেননা তিনি বাইবেলের অনুবাদ তো আর কবিতায় করেন নাই, গদ্যেতে তিনি করেছেন। এখানে একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, যে আমরা গতদিন পড়েছিলাম স্যার আলফ্রেড দ্য গ্রেট, কিং আলফ্রেড দ্য গ্রেট, তিনি ছিল ফাউন্ডার অফ ইংলিশ পোর্টস। সো ফাউন্ডার অ্যান্ড ফাদার দুইটা মিলায় ফেললে কিন্তু চলবে না। এবং জন উইক্লিফ, একটাই জিনিস আমাদের মনে রাখতে হবে, তিনি হচ্ছে বাইবেলের অনুবাদ করেছিলেন, এবং অনুবাদটার নাম ছিল দ্য নিউ টেস্টামেন্ট। এবং নিউ টেস্টামেন্টই হচ্ছে তার লেখা, বা বাইবেলের অনুবাদ, এটা তার লেখা। অ্যান্ড অন দ্য ট্রুথ অফ হলি স্ক্রিপচার, এটাই সে বলছে যে ধর্মীয় যে সমস্ত গ্রন্থদি আছে, এইগুলার উপর আমাদের সত্যটা কতটুকু, এটা আমাদের জানা দরকার। সো জন উইক্লিফ নিয়ে আমাদের এতটুকুই জানলেই চলবে। স্যার থমাস ম্যালোরি, তার নামেও স্যার আছে, তার মানে সে কিন্তু নাইট, একাধারে একজন লেখক এবং তিনি হচ্ছে একজন কবি। তার বিখ্যাত লেখা হচ্ছে লা মর্তে দে আর্থার, লা মর্তে দে আর্থার। এই এই যে এলি দিয়ে হচ্ছে, আসলে এটা তো মূলত এটা বোধহয় ফ্রেঞ্চ থেকে আসে, বোধহয় প্রবাবিলি এলি দিয়ে ফ্রেঞ্চ। এই যে লা উচ্চারণ হয়, লা মেরিডিয়ানা নাকি যেন একটা বাংলাদেশে হোটেল আছে, লারিভ বোধহয় একটা ব্র্যান্ড আছে, যদিও লারিভ
তারা বাংলায় লারিভ লেখে, এই উচ্চারণটা ভুল। লারিবের বাংলা বোধহয় হচ্ছে ইংরেজি, ডাইরেক্ট ইংলিশ হচ্ছে ড্রিম বা স্বপ্ন। এটার বোধহয় লারিব না, অন্য কোনো উচ্চারণ হবে, আপনারা পরবর্তীতে জানবেন, আমি ভুলে গেছি। যাই হোক, সো লা মর্তে দ্য আর্থার, এটা হচ্ছে কিং আর্থারকে নিয়ে লেখা, এবং এইটাকে না আপনি হিস্ট্রিক্যাল ক্রনিক্যাল বলতে পারেন। ক্রনিক্যাল হচ্ছে, আমরা গতদিন পড়েছিলাম কিন্তু, ক্রনিক্যাল হচ্ছে কোনো একটা ঘটনা সিকুয়েন্সিয়ালি লেখা। সো এইটা হচ্ছে আপনার এই কিং আর্থার এবং তার যোদ্ধারা, তার যারা নাইট আছেন, তারা কিভাবে ইউরোপে গেল, ইউরোপে তারা যুদ্ধ করলো, জিতলো, এবং তিনি যে প্রেমে পড়েছিলেন, একটা প্রেম না, তিনি অনেকগুলা প্রেম করেছিলেন, তার প্রেমের মধ্যে কমপ্লেক্সিটি ছিল, অ্যাডাল্টারেসি ছিল। সো এই টাইপের ঘটনা জীবনের, তার জীবনী টাইপের আর কি, সেই জন্য হচ্ছে এইটাকে ক্রনিক্যাল বলা যেতে পারে। এবং এটা হচ্ছে আপনার একটা রোমান্স, ফার্স্ট রোমান্স দেখানো হয়েছে, এটা একমাত্র প্রথম গদ্য যে গদ্যতে রোমান্স দেখানো হয়েছে। ঠিক আছে, স্যার থমাস ম্যালোরি দিয়ে এটা জানলেই হবে। তবে এখানে একটা ব্যাপার হচ্ছে, মর্তে দ্য আর্থার কিন্তু আরেকটা আছে। মর্তে দ্য আর্থার কিন্তু আবার লেখছেন হচ্ছে পয়েম, সেটা হচ্ছে আলফ্রেড লর্ড টেনিসন, আমরা গতদিন এটা পড়েছি মর্তে দ্য আর্থার, সেটার সাথে এটা মিলালে চলবে না। দান্তে, দান্তে হচ্ছে ইতালির কবি, কিন্তু দান্তের লেখাগুলা প্রভাব ইংলিশ সাহিত্যে না, বিশ্ব সাহিত্যেই তার লেখার প্রভাব আছে, এই জন্য দান্তেকে পড়তে হবে। এবং দান্তের একটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে দ্য ডিভাইন কমেডি। হেমচন্দ্রও কিন্তু এইটাকে নিয়ে একটা মহাকাব্য লিখেছিল এইটাকে অনুকরণ করে। তিনি হচ্ছে গ্রেট পয়েট বা সুপ্রিম পয়েট অফ ইটালি, এবং ইতালিয়ান ল্যাঙ্গুয়েজের তিনি ফাদার, এবং ইতালির সর্বকালের সর্বশ্রেষ্ঠ রাইটার হচ্ছে দান্তে। তো তার বিখ্যাত যে ইপিক পয়েম এইটার নাম হচ্ছে দ্য ডিভাইন কমেডি। দ্য ডিভাইন কমেডি হচ্ছে, ডিভাইন মানে আপনি বুঝতেছেন পবিত্র আর কি, তো পবিত্র কমেডি আর কি। এইটা হচ্ছে 3টা পার্টে ভাগ করা। এক হচ্ছে আপনি নরকে ছিলেন, নরক দেখেছেন, এরপরে নরকের মানুষ এনে একটা জায়গায় রাখা হয়েছে, এদেরকে বলা হয় হচ্ছে পোগার স্টিনো বা এরকম একটা নাম আর কি, পোগাটরি আর কি, পোগাটরি একটা পাহাড়, সেইখানে রাখা হয়েছে, সেইখানে তারা পাপ মোচন করবে, এরপরে তারা প্যারাডাইস স্বর্গে চলে যাবে। নরক, নরক থেকে পাপ মোচন করে আপনি স্বর্গে চলে যাবেন, 3টা পার্ট। এবং এই ঘটনাটা না কমেডি আকারে সে দেখাইছে, এবং দান্তে ঘুমায় আছে, ঘুমের মধ্যে সে নরকে চলে গেছে, নরক দেখছে, নরক ঘুরছে, নরক থেকে সে আবার হচ্ছে এই যে পোগাটরিতে গেছে, বা পার্গাটরি আর কি, পার্গাটরিতে গেছে, সেইখানে গিয়ে সে দেখছে যে কিভাবে পাপ মোচন হয়, এবং আস্তে আস্তে সে আবার লাস্টের দিকে সে চলে গেছে হচ্ছে এটা ইয়েতে। এটা হচ্ছে দান্তের একটা জার্নি, এবং এটা ভ্রমণ কাহিনী বলতে পারেন। তবে ভ্রমণ কাহিনীর মধ্যে হচ্ছে সে এই মানে মানে খুবই হাস্যরসাত্মক ওয়েতে সে এই মানুষের জীবনের যে আফটার ম্যাথ আছে এই জিনিসটা তিনি বলার ট্রাই করছে দ্য ডিভাইন কমেডিতে। এই ডিভাইন কমেডির ফার্স্ট পার্টের নামই হচ্ছে ইনফার্নো, ইনফার্নোই হচ্ছে নরকের পার্টটা। ইনফার্নো আলাদা কোনো বই না, এই ডিভাইন কমেডিরই প্রথম পার্ট। কোথায় কোথায় ইনফার্নো কাল লেখা এরকম কোশ্চেন আসে, দ্যাটস ওয়াই হচ্ছে এইটাকে আমরা এটা আলাদা করে লেখা হয়েছে, বাট এটা ডিভাইন কমেডিরই একটা অংশ। দান্তে কিন্তু ব্যক্তিগত জীবনে রাজনীতি করতেন, তো রাজনীতি করে সে কিংয়ের এগেনস্টে রাজনীতি করতো, তো পরে তার পলিটিক্যাল বিভিন্ন চাপে টাপে পড়ে তাকে কিন্তু তার দেশ থেকে বিতাড়িত করা হয়, তিনি এক্সাইলে ছিলেন লাস্টের দিকে জীবনের। এবং ওই এক্সাইলে থাকা অবস্থায় তিনি মূলত এই যে স্যাডিস্ট জিনিসপত্র লিখতেন, এবং এই যে আফটার ম্যাথ, এই যে জীবনের, এইটাও কিন্তু খুবই স্যাডিস্ট ওয়েতে লেখা, এই টাইপের লেখাটাকে তিনি লিখতেন, এবং এইটা তার জীবনের বিখ্যাত লেখা, এবং ইতালিয়ান হিস্ট্রির সবচেয়ে বড় জিনিস হচ্ছে এটা। এবং এই দান্তের ডিভাইন কমেডিটা এটা বিভিন্ন ইংলিশ রাইটারদেরকে প্রভাবিত করেছে তার সাহিত্য চর্চার জন্য। তো এতক্ষণ আমরা যা পড়লাম জানলাম সেটা হচ্ছে আমরা ওল্ড ইংলিশ লিটারেচার অ্যান্ড মিডিল ইংলিশ লিটারেচারের পার্টটুকু আমরা জানলাম। এখন শুরু হবে হচ্ছে রেনেসা। সো রেনেসার জিনিসটা কেমন, রেনেসা হচ্ছে 1500 সাল থেকে শুরু হবে রেনেসা। 1500 সাল, এই যে শতে একটা ধরা হয়েছে, তাই 1500 থেকে শুরু। এবং রেনেসা মূলত শুরু হয়েছিল ইটালিতে। রেনেসার মেইন কথা হচ্ছে রিবার্থ এবং রিভাইভাল। এইখানে মূলত সেকুলারিজমকে প্রায়োরাইজ করা হয়েছে। এইখানে ধর্মীয় যে বেড়াজাল থেকে সাহিত্য শিল্প বের হয়ে এসেছে। আগে ধরেন আপনার একজন শিল্পী ছবি আঁকলেও তাকে ধর্মীয় ছবি,
তাকে ধরেন তার দেবতার ছবি, গির্জার ছবি এইগুলো আঁকতে হতো। এইখান থেকে বের হয়ে এসেছেন এবং এর নায়ক ছিল লিওনার্দো দা ভিঞ্চি, মাইকেল অ্যাঞ্জেলো, এরা ছিলেন হচ্ছে ইটালির ফ্লোরেন্স শহর থেকে আসছে। প্রথমে আসছে ছবি টবির মাধ্যমে, যে আপনার রিবর্ন মানে তারা কি বলতেছে, রিবর্ন মানে তারা বলতেছে হচ্ছে প্রগতিশীলতা। এখানে আপনি ইন্ডিভিজুয়ালিজম আনবেন, মানুষকে ক্যারেক্টার আপনি বানাবেন, এবং আপনি এইটার মধ্যে মানবতাবোধ নিয়ে আসবেন, সেকুলারিজম নিয়ে আসবেন, আপনি প্রকৃতির কথা বলবেন, আপনি প্রকৃতির একটা যে স্পিরিট আছে, একটা পাওয়ার আছে, এই কথা বলবেন। এবং ধীরে ধীরে দেখবেন রেনেসায় আমরা যত সামনে আগাবো তত দেখবেন ধর্মীয় জিনিস সাহিত্য থেকে ধীরে ধীরে বাদ হয়ে গেছে। মানুষের প্রেম কাহিনী ধর্মের মানে সাহিত্যের প্রধান উপাদান হয়ে গেছে, কোনো ধর্মীয় ক্যারেক্টার ধীরে ধীরে নাই। এই জিনিসটার নামই হচ্ছে তারা বলছে রেনেসা। সো রেনেসা ইতালি থেকে শুরু হলে, আর আমরা যেটা পড়তেছি ইংলিশ লিটারেচারে রেনেসা কিভাবে ঢুকছে। তো রেনেসার প্রথম পার্টটাকে আমরা বলি হচ্ছে প্রিপারেশন অফ রেনেসা, এবং এই প্রিপারেশনেই আপনি দেখবেন যে এতক্ষণ আমরা যা কথা বললাম দেখেন সবগুলোর ভেতরে ধর্মের ছায়া ছিল, কিন্তু প্রিপারেশন অফ রেনেসাতেই আপনি দেখবেন যে ধীরে ধীরে ধর্মের ছায়া চলে যাচ্ছে। এইখানে আপনি নিকোলা ম্যাকিয়াভেলিকে পাবেন। তিনি পলিটিক্যাল সায়েন্সের কথা বলবেন, তিনি বাস্তবতার কথা বলবেন, তিনি নেশন স্টেটের কথা বলবেন বা জাতি রাষ্ট্রের কথা তিনি বলবেন। স্যার থমাস মোর আসবেন, তিনি রাজনীতি নিয়ে ব্যঙ্গ করবেন, পলিটিক্যাল স্যাটায়ার বলবেন। স্যার থমাস ওয়াট আসবেন, তিনি সনেট লিখবেন। এরপরে নিকোলাস উদাস আসবেন, তিনি কমেডি লিখবেন। এবং এরপরে আরও অনেক কিছু আসবে, হেনরি হাওয়ার্ড আসবেন, তিনি ব্ল্যাক ভার্স বা অমিত্রক্ষর ছন্দ ছাড়া তিনি কবিতা বলবেন। এই জিনিসগুলা মানে মধ্যযুগ এবং প্রাচীন যুগের বেড়াজাল থেকে বের হয়ে আসতেছে এই 58 বছরে। এই জন্য এটাকে বলা হয় হচ্ছে প্রিপারেশন অফ রেনেসা। তো আমরা আলোচনা শুরু করবো হচ্ছে নিকোলো ম্যাকিয়াভেলি দিয়ে। এবং ম্যাকিয়াভেলি কিন্তু খুবই ডেঞ্জারাস লোক, ঠিক আছে। এবং আপনাদের আগেই বলে রাখি, তার বইয়ের নাম হচ্ছে দ্য প্রিন্স। একটাই বইয়ের নাম হচ্ছে প্রিন্স। প্রিন্স মানে কি যুবরাজ, যুবরাজ রাজা হবে, ক্ষমতা হবে, মানে এটা হচ্ছে ক্ষমতার বই। এবং শোনা যায় হিটলার তার বেডের পাশে এই ম্যাকিয়াভেলির দ্য প্রিন্স বইটা রাখতেন। তার মানে বাস্তববাদের মেইন ট্যাবলেট হচ্ছে দ্য প্রিন্স। এইখানে এত ডেঞ্জারাস কথা সে বলছে যে প্রত্যেকটা রাষ্ট্রের প্রধান কাজ হচ্ছে ক্ষমতা অর্জন করা, পাওয়ার পলিটিক্স, ক্ষমতা অর্জন করতে হবে, পাওয়ার গেদার করতে হবে। এই কথা এর আগে কেউ বলে নাই। এবং সেই প্রথম জাতিরাষ্ট্রের কথা বলছে। আর জাতিরাষ্ট্রের কথা আসার সাথে সাথেই কিন্তু পৃথিবীতে ডেঞ্জারাস ঘটনা ঘটে গেছে জাতিরাষ্ট্র আসার কারণে কি হয়েছে, জার্মানরা মনে করছে ইহুদিরা তাদের শত্রু, তারা যুদ্ধ করছে। জার্মান জাতির রক্তের সাথে রক্ত মিশতে দেয় নাই, কালোরা সাদাদের সাথে যুদ্ধ করছে। এবং এক এক দেশের সাথে যুদ্ধ করছে জাতি রাষ্ট্রের জন্য। যে আমরা এই জাতি, সো আমাদের এইটা আমরা, যেমন আমরা বাঙালি সত্তা, এই যে বাঙালি দিয়ে বাংলাদেশ রাষ্ট্র, এটাকেই বলা হচ্ছে জাতিরাষ্ট্র। আর জাতিরাষ্ট্রর কনসেপ্ট আসার সাথে সাথেই এক জাতি আর এক জাতিকে ঘৃণা করা শুরু করছে। এবং জাতিরাষ্ট্রের, এবং তারা বলেছেন যে ধর্ম এবং দেশ, পলিটিক্স দুইটাকে আলাদা করে ফেলতে হবে, এই কথা সে বলছে। এবং সে বলছে যে লিডার যে আছেন, দেশের লিডার, তাকে বলছে যে নতুন আইন করতে এবং নতুন ব্যবস্থা তৈরি করতে। এবং ম্যাকিয়াভেলির কথা হচ্ছে এরকম যে ক্ষমতা, ভালোবাসা, ইথিক্স সব কিছুর ঊর্ধ্বে। মানে আপনি ক্ষমতা অর্জন করার জন্য, রাষ্ট্রীয় ক্ষমতা অর্জন করার জন্য, ধ্বংস করার জন্য আপনি ক্রুয়েল হতে পারবেন, আপনি যা ইচ্ছা তাই করতে পারবেন। এবং এক সময় দ্য এন্ড জাস্টিফাইজ দ্য মিন, এটা হচ্ছে তার মেইন মেসেজ। যে আপনি এখন খারাপ করতে থাকেন, বাট এক সময় আপনার যে এন্ড, এইটা আপনার সব কাজকে জাস্টিফাই করে দিবে। সো আপনি হন, মানে ডেঞ্জারাস হন আর কি। এবং এইটার অনেক ক্রিটিসিজম আছে ওয়ার্ল্ডে, কেননা এই যুদ্ধ বিগ্রহ, এই সমস্ত বিষয় টিষয় চলে আসছে। আর যারা খুবই
সেলফিশ ক্যারেক্টারদেরকে বলা হয় হচ্ছে ম্যাকায়াভেলি ক্যারেক্টার। ম্যাকায়াভেলি মানেই সেলফিশ, মানে আপনি জাতীয় ইন্টারেস্ট, ন্যাশনাল ইন্টারেস্ট নিয়ে আপনি ফোকাস করেন। দ্য প্রিন্স ধরেন হিটলারের গাইড বই হচ্ছে দ্য প্রিন্স, নিকোলো ম্যাকায়াভেলি। এরপরে আপনি দেখবেন এইগুলো কিন্তু পলিটিক্যাল বই, বাট লিটারেচারে আপনি পড়তেছেন, কেননা পলিটিক্স ইজ এ পার্ট অফ লিটারেচার। এরপরে টমাস হবসের লেভিথান পড়বেন, সেইটাও রাজনীতির বই, বাট ওইটাও লিটারেচার, কেননা রাজনীতি সাহিত্যের বাইরে কিছুই না। এবং এইখান থেকেই প্রথম বাস্তববাদের কথা বলা হয়েছে, বাস্তববাদ। এই জন্য তাকে বলা হয় হচ্ছে ফাদার অফ মডার্ন পলিটিক্যাল সায়েন্স। ফাদার অফ পলিটিক্যাল সায়েন্স কিন্তু মানে পলিটিক্যাল সায়েন্স হচ্ছে অ্যারিস্টটল, বাট মডার্ন পলিটিক্যাল সায়েন্স হচ্ছে আপনার এই নিকোলো ম্যাকায়াভেলি। খুবই ডেঞ্জারাস। আপনারা প্রিন্সের কিছু কোট টোট পড়ে দেখেন গুগল থেকে, তাহলে আপনি বুঝবেন কতটা ডেঞ্জারাস কথা লিখছে। স্যার থমাস মোর, তিনি ছিলেন একজন স্কলার, লয়ার, এবং তিনি ডিপ্লোমেট ছিলেন, মানে এই রাজার হয়ে কাজ করতেন, এবং অথর। তিনি স্যাটায়ার লিখেছিলেন, প্রথম পলিটিক্যাল স্যাটায়ার কেমন, যে রাজনীতি পৃথিবীতে কোনো শান্তি দিতে পারতেছে না, এই কথা সে বলছে। এবং তিনি একটা বই লিখেছেন, তার নাম হচ্ছে ইউটোপিয়া। আপনারা বুঝছেন, ইউটোপিয়া মানে হচ্ছে কল্পরাজ্য আর কি। সেই রাজ্যে কোনো ভেজাল নাই, সেই রাজ্যে কোনো দ্বন্দ্ব নাই, সেই রাজ্যে একজনের ক্ষুধা লাগলে আর একজন ভাত দেয়, সেই রাজ্যে ব্যবসা বাণিজ্য করতে গেলে কোনো সমস্যা হয় না, এইরকম বিভিন্ন কিছু তিনি আছে এইটার মধ্যে। এবং তিনি এই যে স্যার থমাস মোর, তিনি কিন্তু মানে এই ছিলেন, তিনি ছিলেন আপনার কি বলে এটা, তিনি ওদের যে চার্চের একজন রক্ষক ছিলেন, এবং ধর্মীয় নীতি নির্ধারণে তিনি তখন ভূমিকা রাখতেন। তার রাজা ছিল হেনরি এইট খারাপ লোক ছিল, বুঝতে পারছেন। সে ক্যাথরিনকে ডিভোর্স দিয়ে সে অ্যানে বলিয়ন বলে বোধহয়, অ্যানে বলিনকে সে বিয়ে করতে চাইছে। অ্যানে বলিন আবার আরও খারাপ, ঠিক আছে, সে অ্যানে বলিন আবার বিশাল খারাপ, ঠিক আছে। সো অ্যানে বলিন কি করছে, সে আবার আরও আপনার এই আরও লোকের সাথে খারাপ কাজ করছে। আর তখন কিন্তু এইরকম বিবাহ বহির্ভূত সম্পর্ক কিন্তু মৃত্যুদণ্ড দিয়ে দিবে, ঠিক আছে। সো এই সবাই তখন কোশ্চেন ওঠে যে তাহলে হেনরি রাজা, সে তো ধর্মীয়ভাবে আলাদা না, তাহলে সে তার বউরে ডিভোর্স দিয়ে যে খারাপ মেয়েটাকে বিয়ে করবে, আবার এই মেয়ের সাথে স্যার থমাস মোরের একটা প্রেম আছে, এইরকম কথা প্রচলিত আছে কিন্তু তখন, তো সেইটা হইতে দিবে না। সে না করে দিছে। তখন কিন্তু হেনরি এইটের ইয়েতে পড়ছে স্যার থমাস মোর, এবং স্যার থমাস মোরকেও কিন্তু পরবর্তীতে বিচার করে মৃত্যুদণ্ড দিয়ে দিছে, কিন্তু তারে কিন্তু মেরে ফেলছে স্যার থমাস মোররে। কে মারছে? তার রাজা হেনরি এইট। শুধু তারাই মারে নাই, এরপরে স্যার থমাস ওয়াট আসতেছে, তারাও মেরে দিছে। সে এই একই মেয়ের কাহিনী, ঠিক আছে, একই মেয়ের জন্য, ঠিক আছে, এক মেয়ে দুইজন বড় বড় সাহিত্যিকের মরার জন্য দায়ী, ঠিক আছে। যাই হোক, ওইটা আমাদের আলোচনার বিষয় না। ইউটোপিয়া খুবই গুরুত্বপূর্ণ একটা লেখা, এবং এই লেখাতেই সে বলছে যে আপনার এইখানে কোনো হিউম্যাটেরিয়ান একটা সোসাইটি, ইগালিটারিয়ান সোসাইটি, এইখানে সব কিছু ধরেন আপনার ইকুয়ালিটির মাধ্যমে চলে, কোনো অসুবিধা নাই, কোনো ঝামেলা নাই, এই টাইপের একটা দেশের কথা বলছে। আর এই দেশের কথা বলতে গিয়ে তার যে ব্যবস্থা ইংল্যান্ড, সেটা সে সমালোচনা করছে, এবং ব্যঙ্গাত্মকভাবে। সেই জন্য এটা সোশিও পলিটিক্যাল স্যাটায়ার, ইউটোপিয়া, ডিসকাশন অফ পলিটিক্যাল সাবজেক্ট, তার একটা এসে তার লেখা। সো এটা আপনারা জাস্ট নামটা এত গুরুত্বপূর্ণ না, আর নাম মনে রাখার এত দরকারও নাই বলে আমি মনে করি। স্যার থমাস ওয়াট, তা আপনারা জানেন, তিনি সনেট লিখেছিলেন, প্রথম সনেট লিখেছে, যে টাটলস মিসেলানি, তার লেখা প্রথম সনেট। এবং এইটা তিনি একা লেখেন নাই, হেনরি হাওয়ার্ডের সাথে লিখেছেন। হেনরি হাওয়ার্ড আবার কবিতায় প্রথম বিলাং ভার্স বা অমিত্রাক্ষর ছন্দ, এই যে অমিত্রাক্ষর ছন্দ বা বিলাং ভার্স কবিতায় প্রথম আনছে কিন্তু হেনরি হাওয়ার্ড, কবিতায় এনেছে প্রথম। আমরা আজকে আবার দেখব নাটকের ক্ষেত্রে এটা প্রথম এনেছিলেন ক্রিস্টোফার মার্লে। সো পোয়েট্রিতে প্রথম কে আনছে আর নাটকে কে আনছে, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে, এটা খুবই ইম্পর্টেন্ট। ওকে,
এই যে তিনি তো ডিপ্লোমেট ছিলেন, রাজার সাথে থাকতেন, এবং তার রাজাও কিন্তু এই আপনার এই তার রাজাও কিন্তু এই আপনার এই এই কি বলে এই হেনরি এইট, এবং এইখানেও কিন্তু তার জীবন দশায় তার সাথেও কিন্তু আবার ওই এই এনি বলিন এলি বলিনের একটা যে গ্যাঞ্জাম ছিল, মানে গ্যাঞ্জাম বলতে অ্যানি বলিন খারাপ, বুঝতে পারছেন, সে আরও পাঁচজনের সাথে ইয়ে করছে, ওই পাঁচজন সহ অ্যানি বলিনকে এক্সিকিউট করে দেওয়া হয়েছে, কিন্তু এলি বলিনকে মেরে ফেলছে এবং তার পাঁচজনও মেরে ফেলছে। তার আগে কিন্তু স্যার থমাস ওয়াটকেও গ্রেপ্তার করা হয়েছে এবং তারে দিয়ে ওই ফাঁসি দিচ্ছে যে এটা দেখাইছে, দেখছে সে, এবং এক সময় কিন্তু সে ধীরে 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 আপনার মারা গেছে আর কি। তা টটলস মিসেলারি মানে কি? মিসেলারি মানে হচ্ছে মিক্সচার, আর টটল মানে হচ্ছে র্যান্ডম হিজিবিজি জিনিস, মানে হিজিবিজি মিক্সচার। তার মানে কবিতাগুলো না, স্যার থমাস ওয়াট সারা জীবনে যত কবিতা লিখেছেন, কোনো কবিতাই তার জীবন দশায় ছাপা হয় নাই। তিনি লিখতেন, তিনি তো রাজদরবারের লোক ছিলেন, ডিপ্লোমেট ছিলেন, ওই সবাই তার কবিতা নিয়ে পড়তো, লিখতো, সবাই নিয়ে পড়তো, মজা করতো, এরকম আর কি। সে মারা যাওয়ার পরে তার কবিতা একত্রিত করে এই বইটা পাবলিশ করা হয় আর কি। এবং তিনি কিন্তু এমপি ছিলেন, তখন এমপিদেরকে এমপি বলা হইতো না, নাইট অফ দ্য কি যেন বলা হতো, এমপি, আমি এমপি লিখে দিছি। তিনি কিন্তু পলিটিক্স করতেন, নির্বাচনও করছে আর কি, এবং কবিও ছিলেন। তাহলে আমরা স্যার থমাস ওয়াট থেকে আমরা জানলাম হচ্ছে তিনি সনেটের প্রথম প্রবর্তক বা ফাদার অফ সনেট, এবং তার যে সনেটের যে কালেকশন, এটা হচ্ছে টটলস মিসেলারি, এবং এটা হচ্ছে তিনি স্যার থমাস হাওয়ার্ডের সাথে তিনি লিখেছেন। জাস্ট এতটুকু জানলেই চলবে। এবং এইটাই ছিল হচ্ছে ফার্স্ট ফ্রুটস অফ রেনেসা, কেননা তিনি অনেক সমালোচনা করেছেন অনেক কিছুর এইখানে। সো এটাই হচ্ছে ফার্স্ট ফ্রুট অফ রেনেসা। নিকোলাস উদালের কাছে আমরা চলে আসলাম। নিকোলাস উদাল এই আবার একটা সিরিয়াস লোক, তিনি মূলত হচ্ছে নাট্যকর। এইখান থেকে নাটকের ভাব শুরু হবে। এতক্ষণও কিন্তু নাটকের ভাব শুরু হয় নাই। আমরা ছিলাম আমরা ছিলাম ইপিকের মধ্যে, আমরা ছিলাম কবিতার মধ্যে, আমরা কিছুটা গদ্যের মধ্যে এসেছিলাম, নাটকের ভাব এখনো শুরু হয় নাই। এইখান থেকে নাটকের ভাব শুরু হবে। নিকোলাস উদাল, তিনি প্লে রাইটার, এবং তিনি প্রথম কমেডি নাটক লিখেছেন, হাস্য ব্যঙ্গাত্মক নাটক লিখেছেন রালফ রয়েস্টার ডয়েস্টার। এই নায়কের নামই হচ্ছে রালফ রয়েস্টার ডয়েস্টার, নায়কের নামেই এই নাম। এবং তিনি হচ্ছে একটা বোকা নায়ক। বোকা নায়ক বলতে হচ্ছে খুবই ফুলিশ, এমন ফুলিশ সে খুবই বোকা। এবং সে কি করছে, সে আর একটা বিধবা মেয়েকে আছে, সেই মেয়েকে সে বিয়ে করবে আর কি, তার এইটা তার ধান্দা। কিন্তু ওই বিধবা মেয়ে আবার আরেকজনের প্রেমে পড়ে গেছে, কিন্তু সে কনফিডেন্ট যে এই মেয়েকে সে বিয়ে করবে এবং তার সাথে প্রেম টেম করবে, এটা হচ্ছে তার লাইফ টাইমের টার্গেট। এবং এইখানে মেরি গ্রিকি নামে একজন ক্যারেক্টার আছে। এই মেরি গ্রিকি হচ্ছে ফাউল। ফাউলকে এইটার সাথে আপনারা মিল পাবেন হচ্ছে আলালের ঘরের দুলালের। আলালের ঘরের দুলালের কিন্তু খুবই মিল আছে এই এই রালফ রয়েস্টার ডয়েস্টারে। এইখানে যে মেরি, এই যে যার মেরি গ্রিকি আর কি, সে হচ্ছে কি, সে হচ্ছে লাইফে চেগায় পড়ে থাকে আর কি, শুয়ে বসে থাকে, কোনো কাজ নাই। সে ভাবছে যে মানুষের কাছে কিছু পাবো, মানুষ খাবার দিবে, এইটা হচ্ছে তার লাইফের গোল। পরে সে কিছুদিন পরে আবিষ্কার করছে যে রাল্ফ ছেলেটা এ একটা লোক, এ একটা মানে বোকা লোক। তো এর কাছে গেছে, দিয়ে এর কাছ থেকে বিভিন্ন জিনিস নিছে, তার কাছ থেকে থাকছে টাকছে, বিভিন্ন পাম্পট্টি দিছে, এই আর কি কাহিনী আর কি। তো এটা হাস্যরসাত্মক, এবং এইখানে দেখাইছে যে একজন বোকা থাকলে, এবং সে বোকা থেকে যদি কোনো কিছু লাভ করতে চায়, সে কোনো কিছু লাভ করা যাবে না, এবং সে বোকা থাকলে লাইফে অনেক ডিফিকাল্টিজ আসবে, এবং মেরি গ্রেকির মতন কিছু স্বার্থবাজ লোক এসে আপনাকে ডিস্টার্ব দিবে। এই হচ্ছে মূলত ব্যাপার ট্যাপার ছিল। এবং রালফ রয়েস্টার ডয়েস্টার থেকেই হচ্ছে মূলত নাটকে কমেডির ভাব শুরু হয়। এবং এই জিনিসটা পরবর্তীতে, এটা কিন্তু একটা ক্লাসিক, এবং পরবর্তীতে এটা প্রভাবিত করেছেন এই রালফ রয়েস্টার ডয়েস্টার উইলিয়াম শেক্সপিয়ারকে প্রভাবিত করেছেন, ক্রিস্টোফার মার্লেকে প্রভাবিত করেছেন, যারা ধীরে ধীরে কমেডি লিখেছেন। হ্যাঁ, হাস্য রসাত্মক ব্যঙ্গাত্মক নাটক লেখা শুরু হয়েছে। সো রালফ রয়েস্টার ডয়েস্টার নিয়ে আমরা কথা বললাম, এবং এটা লিখেছেন নিকোলাস উদাল। এই যে নামটা উদাল, কেমন নাম, আর তাহলে তো এটা কমেডি হবে, রালফ রয়েস্টার ডয়েস্টার, এবং এটা একটা কমেডি। এরকম অদ্ভুতভাবে আমার জিনিসটা মনে থাকতো, আমি এইটা কখনোই ভুলতাম না আর কি। এরপরেই হচ্ছে চলে আসছে এলিজাবেথ ওয়ান। কিছুদিন আগে যে এলিজাবেথ টু মারা গেছে সে না, এলিজাবেথ ওয়ান 1558 সাল থেকে তিনি
1603 পর্যন্ত তিনি সিংহাসনে ছিলেন। সো তার অব টাইম জুড়ে ইংলিশ সাহিত্যের কী কী চেঞ্জ আসছে, এই জন্য এই পিরিয়ডটাকেই বলা হচ্ছে এলিজাবেথিয়ান পিরিয়ড। এবং এইটা হচ্ছে গোল্ডেন বা গ্লোরিয়াস পিরিয়ড অব ইংলিশ লিটারেচার অর ইংলিশ ড্রামা। আপনারা দেখছেন প্রিপারেশন অফ রেনেসা থেকেই নাটক শুরু হয়ে গেছে, কেননা নিকোলাস উদালের এটা কিন্তু নাটক। সো নাটক শুরু হয়ে গেছে এবং এলিজাবেথ পিরিয়ডে নাটক একবারে ফ্লোরিস্ট হয়ে যাবে, একবারে ধরেন নাটক ছয় লাভ হয়ে যাবে। ক্রিস্টোফার মার্লে চলে আসবে, উইলিয়াম শেক্সপিয়ার চলে আসবে, এসে প্রচুর নাটক লিখবেন তারা। এবং এরপরে দেখবেন যে আরও প্রচুর এডমন্ড স্পেন্সার চলে আসবে, ফ্রান্সিস বেকন চলে আসবে এবং নাটকের জয় জয়কার হবে এলিজাবেথিয়ান পিরিয়ডে। এবং এলিজাবেথিয়ান পিরিয়ডে এই যে সাহিত্যিকদেরকে অনেক প্রায়োরিটাইজ করা হবে, মানুষ নাট্যকারদেরকে পছন্দ করবেন, নাটক মানুষ এনজয় করবে, এই জন্য প্রচুর প্রচুর নাটক লেখা হবে এই টাইমগুলাতে। এবং এই টাইমগুলাতে কি হয়েছে জানেন, নাটকের মধ্যে আপনার হচ্ছে অমিত্রাক্ষর ছন্দ, আগেও নাটক হয়েছে বাট নাটকে ছন্দ দিয়ে কথা বলছে, বাট এখন ব্লাঙ্ক ভার্স, ছন্দ ছাড়া কথাবার্তা হবে। এবং এই টাইমে হচ্ছে নাটক মঞ্চে দেখানো হওয়া শুরু হয়েছে, তখন এই থিয়েটারকে বলা হয় এলিজাবেথিয়ান থিয়েটার। এলিজাবেথিয়ান থিয়েটারের যারা দর্শক তারা খুব উচ্ছৃঙ্খল, চিল্লাপাল্লা করে আর কি, এইটা তাদের প্রপার্টিস। এবং এই টাইমে মেয়েদেরকে কিন্তু অভিনয় করে, মেয়েরা তখনও ঘরে, মেয়েরা বাইরে না, মেয়েদেরকে অভিনয় করতে দেয় না। তখন ছেলেরাই ধরেন ঘেটুপুত্র কমলার মতন যে না লিপস্টিক টিপস্টিক লাগায় এরকম ইয়ে করে মেয়ের চরিত্রে অভিনয় করতো এলিজাবেথিয়ান পিরিয়ডে। এবং এই টাইমের যে নাটক ছিল, এই নাটকের দিকে উচ্চ আকাঙ্ক্ষা দেখা গেছে, যে মেইন চরিত্রগুলা খুব উচ্চ আকাঙ্ক্ষা এদের, এবং এরা খুন করে এবং এরা প্রতিশোধ নেয় এবং এরা প্রতারণা করে এবং এরা হিংসা করে। এই যে 5টা প্রপার্টিস নাটকগুলার মধ্যে দেখা গেছে, হাই অ্যাম্বিশন, মার্ডার, রিভেঞ্জ, বিট্রায়াল অ্যান্ড জেলাসি, এই 5টা প্রপার্টি এলিজাবেথিয়ান পিরিয়ডের নাটকগুলাতে দেখা গেছে। আপনি দেখবেন যে নাটকেরই গল্প করব সেই নাটকের মধ্যে আপনি এই 5টার কোনো না কোনোটা পাবেন, কোনোটায় 5টাই পাবেন আপনি। সো এলিজাবেথিয়ান পিরিয়ডের ধরেন অনেক বড় বড় লোকজন আছে, তো বড় বড় ধরেন একজনকে নিয়ে কথা বললেই ঘন্টার পর ঘন্টা কথা বলা যাবে, যেমন উইলিয়াম শেক্সপিয়ার। এলিজাবেথিয়ান পিরিয়ড আমরা পড়বো, কিন্তু আমরা উইলিয়াম শেক্সপিয়ারকে পড়বো না। উইলিয়াম শেক্সপিয়ারকে যেদিন আমরা পড়বো সেদিন আমরা কনক্লুড করে দিব যে ইংলিশ লিটারেচার আমাদের আলোচনা শেষ করে দিব আর কি, ঠিক আছে। যেদিন আমরা রবীন্দ্রনাথ পড়বো সেদিন আমরা বাংলা সাহিত্য শেষ করে দিব। সো ক্রিস্টোফার মার্লে সে সে কিন্তু আপনার উইলিয়াম শেক্সপিয়ারের সমসাময়িক, কিন্তু সমসাময়িক হলেও তিনি এত, এবং অনেকেই বলে যে ক্রিস্টোফার মার্লে দ্বারা উইলিয়াম শেক্সপিয়ার প্রভাবিত হয়েছেন, মানে ক্রিস্টোফার মার্লে উইলিয়াম শেক্সপিয়ারের বস ছিলেন, গুরু ছিলেন, কিন্তু তিনি না বেশি লিখতে পারেন নাই, কেননা তিনি বেশি দিন বাঁচেন নাই। তার বয়স যখন মাত্র 29 বছর তখন একজন লোক এসে তাকে ছুরি আঘাত করে তাকে মেরে ফেলে, তিনি খুন হন, এই জন্য তিনি বেশি লিখতে পারেন নাই, ঠিক আছে। তিনি প্রথম নাটকে হচ্ছে প্রথম অমিত্রাক্ষর ছন্দ নাটকে তিনি নিয়ে আসছিলেন, অমিত্রাক্ষর ছন্দ। তিনি ইউনিভার্সিটি উইট ছিলেন। ইউনিভার্সিটি উইট কি, এই যে 16 সেঞ্চুরির কিছু প্লে রাইটার যারা অক্সফোর্ড এবং ক্যামব্রিজে পড়েছিলেন, প্লে রাইটার হতে হবে এবং তারা অক্সফোর্ড এবং ক্যামব্রিজে পড়েছিলেন, এদেরকে বলা হয় একসাথে, এই যে আপনি জস পিল, তারপরে গ্রিন, এদেরকে আমরা পরবর্তী লেকচারে পড়ব। ক্রিস্টোফার মার্লেও একজন ইউনিভার্সিটি উইট, তিনিও ক্যামব্রিজে পড়েছিলেন। তিনি ছিলেন হচ্ছে ফাদার অফ ইংলিশ ট্রাজেডি। তিনি প্রথম তার নাটকের মধ্যে ট্রাজেডি এনেছিলেন। ট্রাজেডি মানে বিয়োগ, দুঃখ, কষ্ট নিয়ে তিনি নাটক লিখেছিলেন এবং তার ম্যাক্সিমাম নাটকই ট্রাজেডি। এবং তাকে আলফ্রেড লর্ড টেনিসন বলেছিলেন মর্নিং স্টার। মর্নিং স্টার কেন, যে তিনি তারাটা, জাস্ট নাটকের তারাটা ছড়াচ্ছিলেন, কিন্তু দার্জিলিং সান বেশি উড়ায়া দিছে, হচ্ছে নাটককে বেশি গ্লোরিয়াস করছে ফেলছে উইলিয়াম শেক্সপিয়ার। এবং আপনি চিন্তা করেন, ক্রিস্টোফার মার্লেও বেঁচে আছে, উইলিয়াম শেক্সপিয়ারও বেঁচে আছে, দুইজনই বাঘা বাঘা রাইটার, লিখে যাচ্ছে জীবনভর। এইটা যদি হতো তাহলে ইংলিশ নাটক কই থেকে কই চলে যেত। তার বিখ্যাত নাটক হচ্ছে ডক্টর ফস্টার্স, এইটা নিয়ে আমরা কিছুক্ষণ কথা বলতে পারি। ডক্টর ফস্টার্স খুবই
বিখ্যাত, এবং এটাও একটা ট্রাজেডি, এবং বিখ্যাত ট্রাজেডি ডক্টর ফস্টার্স। এবং এখানে একটা কোট আছে, ও সুইট হেলেন, মেক মি মর্টাল উইথ এ কিস, এরকম একটা ইয়ে আছে। ওই হেলেন হচ্ছে ট্রয় নগরীর হেলেন। তো এই যে ডক্টর ফস্টার্স, তিনি ডাক্তার এবং তিনি একজন স্কলার, জার্মান স্কলার। তো চিকিৎসা শাস্ত্রের তিনি সব পড়ালেখা করছেন, জ্ঞান অর্জন করছেন, কিন্তু এই সব সাবজেক্টিভ জ্ঞান তার আর ভাল লাগতেছে না। সে মনে করতেছে এই জ্ঞান তো আমি সব অর্জন করে ফেলছি, এখন আমার স্পিরিচুয়াল পাওয়ার লাগবে, আমি ম্যাজিক শিখতে হবে, আমার জাদু কালোবিদ্যা শিখতে হবে। তখন সে তার যে ইয়ে আছেন, তার যে সার্ভেন্ট, তার যে কৃতদাস, তাকে বলছে যে কালো জাদু যারা জানে তাদেরকে ডেকে নিয়ে আসো। দুইজন কালো জাদুকর নিয়ে আসছে, তাদের কাছ থেকে সে হালকা জাদু শিখছে। হালকা জাদু শিখে সে আরও বড় জাদু করার জন্য তিনি নরক থেকে একজন ডিমন তাকে আনতে চাইছে। সেই ডিমনের নামই হচ্ছে মিথিস্টোফেসিস। এই নাম উচ্চারণ করতে পারি না আমি, আপনারা এটা উচ্চারণ করে নিন। মিথিস্টোফেলিস, মিথিস্টোফেলিস নাকি যেন হবে, জানি না আমি। সো সে হচ্ছে নরকের ডিমন, তাকে সে নিয়ে আসবে। কিন্তু তাকে নিয়ে আসার জন্য তিনি তো, যে আপনারা দেখছেন আঁকায় ওকায় পূজা টুজা করে বিভিন্ন ধরনের কালো ইয়েটিয়ে লাগায় বিভিন্ন তন্ত্রমন্ত্র আর কি, সেই তন্ত্রমন্ত্র সে করবে। এই মুহূর্তে হচ্ছে মানে ভালো অ্যাঞ্জেল এবং খারাপ দেবতা এবং ভালো দেবতা, দুইটা দেবতাই গডের কাছ থেকে চলে আসছে। ভালো দেবতা বলছে ভাই এগুলা করিস না, এগুলা ভালো না, এর পথস্থাইতে হবে। খারাপটা বলছে না, এটা করতে হবে, এটা করে অনেক কিছু হবে। তখন এই যে মিথিস্টোফেলিস তিনি আসছে, কিন্তু তিনি তো ভয়ঙ্কর চেহারা নিয়ে তিনি নেমে আসছে। নেমে এসে তাকে দেখে ডক্টর ফস্টার্স ভয় পাইছে, বলছে এই চেহারা হবে না, তুই চেহারা চেঞ্জ কর। পরে সে মানুষের চেহারায় আসছে। তারপরে বলছে আমার এরকম অলৌকিক পাওয়ার লাগবে, ম্যাজিক লাগবে, জাদু লাগবে, কি করা যায়? বলে যে তাহলে লুসিফারের সাথে কথা বলি। লুসিফার হচ্ছে শয়তান, শয়তানের সাথে কথা বলি, তাহলে শয়তান তোমাকে এটা দিতে পারে। তো ঠিক আছে, শয়তানরে ডাকো। তো শয়তান এটা দিতে চায় নাই। তখন বলছে যে তাহলে আমরা একটা ডিল করি, তুমি তোমার আত্মা আমাকে দিয়ে দিবা, তোমার সোল আমাকে দিয়ে দিবা, আমি তোমাকে আনলিমিটেড এইরকম পাওয়ার দিয়ে দিব, তোমাকে অলৌকিক জাদুবিদ্যা দিয়ে দিব। তখন তাদের মধ্যে একটা 24 বছরের চুক্তি হয়েছে, যেই 24 বছর ধরে তোমার সোল থাকবে আমার কাছে, আর তুমি এই জাদুবিদ্যা, তুমি এইগুলা সব শিখবা। তখন এই চুক্তিটা যখন করছে, চুক্তিটা লেখা হয়েছে রক্তে, রক্ত দিয়ে চুক্তিটা লেখছে। চুক্তিটা লেখার পরে সে তো বিশাল কিছু হয়ে গেছে। এই যে ডক্টর ফস্টার্স বিশাল বিশ্বের সে বিভিন্ন জায়গায় গিয়ে সে জাদু টাদু দেখায়, যা মানুষ পাগল হয়ে যায়। সে রাজার কাছে গিয়ে জাদু দেখায়, বড় বড়টার কাছে গিয়ে সে জাদু দেখায়, ধরেন এক আপেল বানায় ফেলে, এই করে ফেলে, সেই করে ফেলে, এইরকম কাহিনী। এবং সে তার নাম লুটে গেছে এবং সে খুব এনজয় করতেছে এটা। হঠাৎ করে 24 বছর যখন শেষ হয়ে যাইতে গেছে, তখন তার বৃদ্ধ যে সার্ভেন্ট সে এসে বলছে টাইম তো শেষ, এখন তো তুমি মারা যাবা। তখন ডক্টর ফস্টার্স আর মারা যাইতে চায় না। তখন সে বলছে কেমনে বাঁচা যায়? তো বলছে তোমাকে হেলেনের কাছে যাইতে হবে, ট্রয় নগরীর হেলেন। সে যৌবন ধরে রাখছে কেমনে, তার ওইখানে এক সাধক আছে, সেইখানে যেতে হবে। তো সেই তত্ত্ব নিছে। তখন আবার ভালো যে দেবতা ছিল সেও আসছে, তাকে বুদ্ধি দিতে গেছে। কিন্তু ইতিমধ্যে আপনার লুসিফার চলে আসছে এবং লাস্টে তাকে নরকে নিক্ষেপ করা হয়েছে। এবং ডক্টর ফস্টার্স লাস্টের দিকে মানে এত এত ট্রাজেডিতে সে পড়ে গেছে যে সে আর ভাবতেছে ভুল করলাম, 24 বছর না নিয়ে এইসব না করলে ভালো হতো। এই হচ্ছে ডক্টর ফস্টার্সের কাহিনী। এবং ডক্টর ফস্টার্সের একটা করুণ পরিণতি হয়। এবং এইখানে বুঝাইছে যে জীবনে এই যে উচ্চবিলাসিতা, আপনাদের বলছি যে নাটকের মেইন থিমই হচ্ছে আপনার খুবই বেশি স্বপ্ন, উচ্চাকাঙ্ক্ষা। এই উচ্চাকাঙ্ক্ষা ডক্টর ফস্টার্সের এবং তার করুণ পরিণতি, উচ্চাকাঙ্ক্ষার করুণ পরিণতি তিনি দেখাইছে এখানে। দ্য জিউ অফ মাল্টা তার লেখা একটা নাটক। মাল্টার এটাও একটা ট্রাজেডি। মাল্টার একটা ইহুদির কাহিনী দেখাইছে। এবং সে হচ্ছে ব্যবসায়ী, এই জিও অফ মাল্টা, তার নাম হচ্ছে বারবারাস। তো বারবারাস হচ্ছে আপনার এই ব্যবসায়ী, সেই ইহুদি। তো এই অঞ্চলের যে রাজা, সেই রাজা হচ্ছে তার রাজ্যের ব্যয় বাড়ানোর জন্য এই ইহুদিদের উপর ট্যাক্স আরোপ করে, বেশি ট্যাক্স। রাজারা আবার খ্রিস্টিয়ান, তাহলে খ্রিস্টিয়ানিটি
এবং ইহুদিজম বা এই জাওনিজমের মধ্যে যে দ্বন্দ্ব, এই দ্বন্দ্বটাই নাটকে দেখানোর ট্রাই করছে। এবং সে এক সময় সেই যে ব্যবসায়ী, সে তো মার্সেন্ট, সে বলছে না আমরা অতিরিক্ত ট্যাক্স দিব না, সে প্রতিবাদ করছে। পরে তার ধন সম্পদ, জাহাজ টাহাজ যা আছে সব রাজা নিয়ে গেছে, এবং রাজার কাছ থেকে এইগুলা নেওয়ার জন্য সে রাজার সাথে যুদ্ধ করবে এবং যুদ্ধ করে সেইগুলা নিয়ে নিবে। এই সমস্ত জিনিস দেখানোর ট্রাই করছে। এবং ক্রিস্টোফার মার্লে দেখানোর ট্রাই করছে এইখানে যে খ্রিস্টিয়ানিটি এবং ইহুদিদের মধ্যে ডিফারেন্সটা কী, এবং নাটকের মাধ্যমে সে বোঝানোর ট্রাই করছে যে আমরা যারা ইংরেজরা তারা ইহুদি ধর্ম সম্পর্কে জানি না। নাটকের মাধ্যমে সে ইহুদি ধর্ম নিয়ে জানানোর ট্রাই করছে। ওকে, এরপরে আপনার এডওয়ার্ড টু, এটা হচ্ছে একটা হিস্টোরিক্যাল প্লে, রাজা এডওয়ার্ডের কাহিনী। এবং রাজা এডওয়ার্ড যে হোমোসেক্সুয়াল ছিলেন, তিনি একজনের প্রেমে পড়ে গেছিলেন, তার নাম হচ্ছে গিভাস্টোন। এই গিভাস্টোন ছিল তার হোমোসেক্সুয়াল ছিল আর কি, তার বন্ধু। তো এই বন্ধুর সাথে সে বেশি অ্যাটাচড হয়ে গেছে, সে রাজ্যের দিকে তার মন নাই, এবং রাজ্যের দিকে মন না থাকার কারণে সে ধ্বংস হয়ে গেছে, তার রাজ্য ধ্বংস হয়ে গেছে এডওয়ার্ডের। এডওয়ার্ড দ্য টু, এই কাহিনী সে এটার মধ্যে দেখাইছে, এবং এটা একটা বাস্তব এডওয়ার্ডের কাহিনী আর কি, বাস্তব ঘটনা দিয়ে। টিম্বারলাইন দ্য গ্রেট, তিনি হচ্ছে আমাদের যে এশিয়া মহাদেশের যারা হচ্ছে সম্রাট বাবরের পূর্বপুরুষ, তৈমুর লংয়ের কাহিনী। এবং এইটাও দেখেন একটা ট্রাজেডি, এবং এইটাও কিন্তু উচ্চ বিলাসী, সে মানে ধর্ম মানে বেশি বড় স্বপ্ন আর কি দেখছে। সে পুরা পৃথিবী জয় করতে চাইছে, সে এক দুই জায়গা জয় করছে, জয় করে বুঝছে ওরে বাপরে বাপ পৃথিবী জয় করে ফেলবো। সে পৃথিবী জয় করার মিশনে নামছে, এবং ধীরে ধীরে সে ফিজিক্যালি উইক হয়ে গেছে। ফিজিক্যালি উইক হয়ে সে আর যুদ্ধে জয়লাভ করতে পারতেছে না, তার ডাউনফল হয়ে যাচ্ছে। এবং এক সময় তার সন্তানরা তার রাজ্য ভাগ নিয়ে ডিস্টার্ব দিচ্ছে, এবং এই যে তৈমুর লংয়ের জীবনের করুণ পরিণতি চলে আসছে, যে এক সময় সে বাঘা ছিল, প্রচুর পাওয়ার, সে চাইছে, যুদ্ধ করছে জিতছে, যুদ্ধ করছে জিতছে। সো এইটা নিয়ে এক সময় তার ডাউনফল হয়ে গেছে, এই তৈমুর লংয়ের কাহিনী নিয়ে। তো টাম্বারলাইন দ্য গ্রেট। এবং এই যে জিউ অফ মাল্টা এতই চমৎকার লিখেছিলেন, যা জিউ অফ মাল্টা দ্বারা দেখে এতই ভালো লেগেছিল যে উইলিয়াম শেক্সপিয়ার কিন্তু দ্য মার্চেন্ট অফ ভেনিস লিখেছিলেন এইটা দ্বারা প্রভাবিত হয়ে। ওইখানেও কিন্তু একজন শাইলক নামে একজন ইহুদি ক্যারেক্টার থাকে, যদিও গল্পের মধ্যে অনেক ডিফারেন্স আছে, বাট অনেকেই মনে করেন যে এটা উইলিয়াম শেক্সপিয়ার তার দ্বারা প্রভাবিত হয়ে লিখেছিলেন। ক্রিস্টোফার মার্লে একাধারে কবিও ছিলেন, উইলিয়াম শেক্সপিয়ারও একাধারে কবিও ছিলেন, খুব মিল তাদের মধ্যে। দ্য প্যাশনেট শেপিয়ার্ড অফ হিজ লাভ, এইটা তিনি লিখেছিলেন হচ্ছে, শেপিয়ার্ড মানে হচ্ছে যে ভেড়া চড়ায় আর কি, টু হিজ লাভ, ভালোবাসা নিয়ে সে একটা লিরিক, মানে এটা হচ্ছে মূলত কবিতা, এবং এটা হচ্ছে গীতি কবিতা আর কি, গানের মতন করে আর কি। যাই হোক, এই হচ্ছে ক্রিস্টোফার মার্লে, এবং ক্রিস্টোফার মার্লে নিয়ে কোশ্চেন আসবেই ভাই, কোশ্চেন আসবেই, ঠিক আছে। সো আমরা আরও বেশ কিছু মানে এই পড়তে হবে আমাদের এই ইয়ে নিয়ে। তো আমরা আজকে আলোচনা আর বেশিক্ষণ করব না, তো আমরা আজকের আলোচনা শেষ করে দিব। আজকে আমাদের 4 নম্বর লেকচার ছিল। সো আপনাদের প্রত্যেক দিনের মধ্যে গল্প একই।